আসসালামু আলাইকুম। 17 নভেম্বর যেদিন শেখ হাসিনার মামলার রায় হয় সেদিন কিন্তু আরো একটি বড় ঘটনা ঘটে গেছে। বিদেশি দুটি কোম্পানির সঙ্গে বাংলাদেশ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি করেছে। তো এই চুক্তি নিয়ে একটু কথা বলি। তার আগে বিবিসি বাংলা এ নিয়ে যে প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনের একটা অংশ দেখি যে কি বলছে তারা বলছে লালদিয়া, চট্টগ্রামের লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠান, চুক্তি নিয়ে প্রশ্ন। এবং চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। দীর্ঘমেয়াদী এই চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করলো কিনা এমন প্রশ্ন সামনে এসেছে। সম্প্রতি দুইটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় এবং চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ডিক প্রতিষ্ঠান মেডলক। চুক্তি অনুসারে লালদিয়া টার্মিনালে 30 বছর এবং পানগাঁওয়ে 22 বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো। বিদেশি প্রতিষ্ঠান, একটি ডেনমার্কের, একটি সুইজারল্যান্ডের। মনে হতে পারে যেন কি এমন সরকার করে ফেলেছে। আসলে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, অনেক প্রতিষ্ঠান দুর্নীতির আশ্রয় নিয়েছে। এরকম নজির বহু আছে, দেশ বিদেশে বহু আছে, বাংলাদেশেও আছে। দুর্নীতির আশ্রয় নিয়েছে। অনেক ধরনের চুক্তির বিষয় জনগণকে জানানো হয়নি। পরে যখন সেই চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া লাগলো বাংলাদেশের, তখন দেখা গেল যে বাংলাদেশের আর ভান্ডারে কিছু থাকে না। মানে এত খারাপ খারাপ চুক্তি বিভিন্ন সময় সরকারগুলো করেছে। এই চুক্তিটা কেন এত আলোচনা? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন তখন আমরা অনেকেই ধরে নিয়েছিলাম উনি হয়তো আলাদা ধরনের কোনো সরকার তৈরি করবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার হলেও দৃষ্টান্ত স্থাপন করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে এই দৃষ্টান্ত স্থাপনের বদলে আগের সরকার যেভাবে করতো সেরকমটি করা হলো। এই চুক্তি করার পর বিডা এবং বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি বলছেন যে গোপনীয়তার শর্ত থাকায় চুক্তি নিয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। তো আপনারা এত মহান একটা চুক্তি করেছেন, সেই চুক্তির বিস্তারিত জনগণকে বলা যাবে না, গোপন থাকছে। তাও একটা বন্দর কেন্দ্রিক চুক্তি। বাংলাদেশের শুধু না, বিশ্বের বিভিন্ন দেশে অনেক সময় প্রতিরক্ষা বা ডিফেন্স, এই যে যুদ্ধের যে অস্ত্রশস্ত্র, এগুলো কেনাকাটার সময় অনেক সময়ই দেখা যায় যে চুক্তির তথ্য বিভিন্ন তথ্য গোপন থাকে, নাগরিকদের জানানো হয় না। নাগরিকদের না জানিয়ে আপনি যে চুক্তি করবেন সেটার ভিতরে আমরা বলি না যে ডাল মে কুচ কালা হ্যায়, কোনো ধরনের কোনো জটিলতা, কোনো ধরনের শঙ্কা থাকে, সেটা হয় আপনার নিজের দেশের নাগরিকদের জন্য, নয়তো অন্য কোনো দেশের নাগরিকদের জন্য। তো এক্ষেত্রে এই যে চুক্তির শর্ত গোপনীয় আপনি রাখলেন, এখন আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাও আবার মেয়াদ আছে আপনার 4 মাস বা 3 মাস, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, নির্বাচনের 3 মাস আগে আপনি একটা চুক্তি করলেন, বন্দর দিলেন এবং একটি প্রতিষ্ঠানকে 30 বছর আর একটি প্রতিষ্ঠানকে 22 বছরের জন্য আপনি চুক্তি করলেন। তো এটার এখন পরে যারা নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা এটা পালন করবে কিনা, তাদের সঙ্গে আমি জানি না, আন্তর্জাতিক নিয়মকানুনের ফাঁদে পড়ে হয়তো বা তাদের পালন করা লাগতে পারে বাধ্যবাধকতার কারণে। তাহলে যদি কোনো সমস্যা হয়, নাগরিকদের বা দেশের বিরুদ্ধে যায়, যারা এই সরকারে আছেন তারা একে তো নির্বাচিত না, অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছে নির্বাচনের 3 মাস আগে, সেই সঙ্গে আপনাদের সবার পা তো বিদেশে, আপনারা তো সবাই বিদেশ চলে যাবেন। এই আশিক চৌধুরী উনি কিন্তু থাকেন বিদেশে। এসে আপনারা চুক্তি করলেন এবং বলছেন যে গোপনীয়তার শর্ত যখন কেন রাখতে হচ্ছে একটা বন্দরের, এই প্রশ্ন তো আমরা নাগরিক হিসেবে তুলতে পারি। আর তাড়াহুড়ো করে, বিবিসি যেটা বলছে, তাড়াহুড়ো করেই তো আপনারা এই চুক্তিটি করলেন এবং এটা নিয়ে প্রশ্নটা খুবই স্বাভাবিক। এবং একই সঙ্গে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই ধরনের চুক্তির ক্ষেত্রে খুব মোটা অঙ্কের লেনদেন হয়। মানে ওই কোম্পানিকে সুবিধা দিয়ে আপনি বড় অঙ্কের, কারণ এগুলো তো অনেক বড় চুক্তি আসলে। তো এই চুক্তিতে মোটা অঙ্কের কোনো লেনদেন হয়েছে কিনা সেই প্রশ্নটা তো কেউ তুলতে পারে। আমি বলছি না যে হয়েছেই, কিন্তু গোপন করে রাখলেন। আবার বললেন, এই আশিক চৌধুরী বলছেন যে বিশ্বের অনেক দেশে এ ধরনের চুক্তির অনেক সময় গোপনীয়তার সঙ্গে করা হয় ইত্যাদি ইত্যাদি। তো আপনি তো ভাই আপনি তো নির্বাচিতই না, আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কাজের মধ্যে এটা পড়ে কিনা? ঠিক আছে, আপনি ব্যবসা বিনিয়োগ আনবেন, একটা বৈপ্লবিক পরিবর্তন আনবেন, তো সেটা এইভাবে নির্বাচনের মাত্র 3-4 মাস আগে এই ধরনের চুক্তি আপনি করে নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করলেন। এবং যথেষ্ট সন্দেহের যথেষ্ট কারণ আছে যে এই চুক্তির ভিতরে ডাল মে কুচ কালা হ্যায়, কারণ গোপনীয়তার চুক্তি, গোপন চুক্তি বলা যেতে পারে। সেই সঙ্গে আপনি এটা একেবারে তাড়াহুড়ো করে নির্বাচনের আগে আপনি করলেন। আপনি তো অনেক কাজই পরের সরকারের জন্য রাখছেন। পরের সরকারের জন্য যেহেতু অনেক কাজ রাখছেন, এই একটা কাজ পরের সরকারের জন্য রাখলে কি হতো আমি জানি না। সরকারের পক্ষ থেকে এর একটা উত্তর হয়তো বা দেওয়া উচিত তাদের, যে আমরা এই কারণে, কারণ যদি অতি জরুরি কোনো কাজ হয় তখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, কিন্তু এটা কি অতি জরুরির মধ্যে পড়ে ছিল?
এই সিদ্ধান্ত নিয়ে একটা নির্বাচিত সরকার বা পরের সরকার নিলে কি যেত আসতো? এটা কি এমন সিদ্ধান্ত যেটা পরের সরকার না নিলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তার মানে যেটা বলছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার মেয়াদ আছে 3 মাস, তিনি এরকম একটা গুরুতর চুক্তি করতে পারেন কিনা, সেই চুক্তি আবার গোপন চুক্তি, সেটা হতে পারে কিনা, এই প্রশ্ন আছে। নাগরিকদের এই যে গোপন চুক্তি আপনারা করছেন, যে কোনো চুক্তি যদি সেই গোপন চুক্তি অনেক ভালো হয় নাগরিকদের জন্য, নাগরিকদের জানার তো অধিকার আছে। তার মানে যে কোনো গোপন চুক্তি করলে সেটার মধ্যে সন্দেহ করার কারণ আছে যে সেটা নাগরিকদের বিপক্ষে যেতে পারে। যখন এই চুক্তিটি হবে হচ্ছিল, তখন থেকেই কিন্তু বিভিন্ন মহল এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন যে এটা করা ঠিক হবে না। বিশেষ করে নির্বাচিত সরকারের না আসা পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কিন্তু তারা সেটা নিলেন। ইউনূস সরকার সত্যিকার অর্থে এই গোপন চুক্তির মধ্য দিয়ে বিগত যে সরকারগুলো যেভাবে জোড়াতালি দিয়ে বিভিন্ন ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে না জানিয়ে অনেক কাজকর্ম করতো, এই সরকারও সেই দৃষ্টান্ত স্থাপন করলো। খুবই বাজে দৃষ্টান্ত স্থাপিত হলো। জনগণ জানে না একটা অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি কি আছে আমরা জানি না, আবার বলছেন এই চুক্তি করার ফলে দেশ একেবারে অনেক অনেক এগিয়ে যাবে। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।